ভাসুর ঘরে ঢুকতেই দেখি বউ আমার পুরাই বেঁকে গেছে। চুড়ি গয়না শাড়ি সব খুলে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বিয়ের আগে ভারী ভারী শাড়ি গয়না চেঞ্জ করে একটা নর্মাল সুতির জামা পরেছে। দরজা খোলার শব্দ পেয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ঢোক গিললাম। ভয়ঙ্কর লাগছে বেশ। বিয়ের আগে তো এই রূপ দেখিনি রিক্তার। তবে বিয়ের আগে দেখা বা কথা বলার সুযোগও হয়নি। মা বাবার পছন্দে বিয়েটা করেছি। বিয়ের আগে শুধু একবার দেখার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, রিক্তা আমার সদস্য বিয়ে করা বউ, কিন্তু বুঝতে পারছি না রিক্তা এমন কেন করছে। এই যে মিস্টার শিশির আহমেদ হামবার মতো হা হয়ে দেখছেন কি? এর আগে কি আর কোনো মেয়ে দেখেননি? চোখ বড় বড় করে বলে রিক্তা। মেয়ে দেখেছি, কিন্তু পরি দেখিনি। আনমনা হয়ে কথাটি বলে শিশির। কারণ রিক্তাকে অনিন্দা সুন্দর লাগছে আকাশি রঙের ড্রেসটাতে। রিক্তা বেশ বিরক্তি হয়। যত সব ঢং। কান খুলে শুনে রাখুন, আমি এই বিয়ে মানি না, মানি না, মানি না। এক প্রকার চিল্লিয়ে কথাগুলো বলল রিক্তা। শিশির এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিল অবাক হয়ে। হঠাৎ রিক্তার এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না শিশির। শিশির দৌড়ে গিয়ে এক হাত দিয়ে রিক্তার মুখ চেপে ধরে, আর অন্য হাত শিশিরের অজান্তেই রিক্তার কোমরে চলে যায়। রিক্তা করতেছে আর শরীরের সব শক্তি দিয়ে শিশিরকে ধাক্কাচ্ছে, আর সাথে কিল ঘুষি তো আছেই। কিন্তু শিশিরকে বিন্দুমাত্র নাড়াতে পারেনি রিক্তার কিল, ঘুষি বা ধাক্কানি। এই মেয়ে, এই একদম চেঁচামেচি করবে না, ইডিয়েট একটা। এটা বলেই শিশির রিক্তার মুখ ছেড়ে দিয়ে 2 পা পিছনে সরে দাঁড়ালো। রিক্তা ছাড়া পেয়ে চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যেন দম বন্ধ হয়ে গিয়েছিল এমন মনে হচ্ছিল রিক্তার। চোখ খুলেই আগুনের দৃষ্টিতে তাকালো শিশিরের দিকে। এই মেয়ে, তোমার কি কোনো কমন সেন্স নেই? এভাবে কেউ চিল্লায়, কেউ শুনলে তো অন্য কিছু ভাববে। শক্ত গলায় বলে শিশির। দেখুন, পরিবারে চাপে পড়ে বিয়েটা করেছি আমি মানি না এই বিয়ে। আপনি প্লিজ দূরে থাকবেন আমার থেকে। মুখের ওপর টাস করে বলে দেয় রিক্তা। দূরে থাকার জন্য তো বিয়েটা করিনি আমি, সোনা বউ। দুষ্টু হেসে মাথা চুলকাতে চুলকাতে বলে শিশির। রিক্তা একটু ভয় পেয়ে যায়, কারণ রিক্তা চায় না আজ রাতেই মারাত্মক কিছু হোক। তাই এই আচরণ। এভাবেই হুট করে বিয়েটা হয়ে গেল যে রিক্তা কিছুই বুঝে উঠতে পারেনি। মোটেও প্রস্তুত ছিল না রিক্তা এই বিয়ের জন্য। হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যেই বিয়েটা হয়ে গেছে তার। আব্বু খুব ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলের সাথে। শিশির এত বছর লন্ডন থাকার কারণে ওরা কেউ কাউকে চিনে না, কিন্তু রিক্তা এর আগেও অনেকবার এসেছে এই বাসায়। বললেই হলো আপনি কিছু করতে চাইলেন আর আমি চিৎকার করব, তখন আপনার মান সম্মান হাবুডুবু খাবে। কথাটি বলেই বাঁকা হাসে রিক্তা। শিশির কিছু না বলে মুখ ফুলিয়ে বিছানা থেকে সব শাড়ি গয়না ফ্লোরে ফেলে দিয়ে একপাশে হয়ে শুয়ে পড়ে। এই বাসরাত নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিল, সব মাটি করে দিল এই মেয়ে। শিশির চোখ বন্ধ করতেই রিক্তা মলিন হয়ে মুখে বলে, আমি কোথায় ঘুমাবো? শিশির বন্ধ চোখে দাঁত কিরমিরিয়ে বলে, আমার মাথায়। এত বড় খাট চোখে দেখো না নাকি কানা? তাহলে আপনি বিছানা ছেড়ে দিন। আমার কারো সাথে বেড শেয়ার করার অভ্যাস নেই। কি কি বললে তুমি? আমার বিছানা থেকে আমাকেই তাড়াচ্ছ, বেয়াদব মেয়ে। রিক্তার দিকে ঘুরে চোখ বড় বড় করে বলে শিশির। রিক্তা ফ্লোর থেকে সব জামা কাপড় তুলে নেয়। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলে, সহজভাবে বলছি বিছানা ছেড়ে দিন, নয়তো চিৎকার করব কিন্তু আমি। উফ, এ তো মহাবিপদে পড়েছি। কি করব এখন? আমি তো বেড ছাড়া ঘুমাতে পারি না। না, আমি বেড ছাড়া ঘুমাতে পারি না। মাঝখানে কোল বালিশ দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। রাত হয়েছে অনেক।
বিশ্বাস রাখতে পারো আমার উপর। শোয়া থেকে উঠে খাটের ঠিক মাঝখানে বরাবর কোল বালিশটা দিতে দিতে বলে শিশির। কথাগুলো বলে শিশির আবার অপর পাশ হয়ে শুয়ে পড়ে। রিক্তার শাড়ি গয়নাগুলো বুকে জড়িয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। 500 রাত নিয়ে তারও হাজারো স্বপ্ন ছিল, কিন্তু সে চাইতো অচেনা ছেলেটাকে আগে ভালো করে চিনতে জানতে। সে চায় শিশির ধীরে ধীরে তার প্রেমে পড়ুক, তার মায়াজালে বন্দি হোক, তাকে প্রপোজ করুক কোনো এক চাঁদনি রাতে, এক গুচ্ছ গোলাপ হাতে। সেই চাই কেউ একজন কানের কাছে এসে বলুক ভালোবাসতে চায়। স্বামীর কাছে এসব আবদার করবে বলেই এত ছেলের প্রপোজাল পেয়েও সে প্রেম করেনি কবু। রিক্তার শাড়ি গয়নাগুলো কাপড়ে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে নিলেই শিশির লাইট অফ করে দেয়। কিন্তু তখন রিক্তা চিৎকার দিয়ে এক লাফে বিছানায় উঠে অন্ধকারে শিশিরকে জড়িয়ে ধরে। নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। শিশির চমকে ওঠে হঠাৎ। দূরত্ব বাতি জ্বালিয়ায় সে। আলো আসতেই রিক্তা এক প্রকার ছিটকে দূরে সরে যায়। লজ্জায় মাথা নিচু করে নেই রিক্তা। শিশির শান্তভাবে জিজ্ঞেস করে, রিক্তা কি হয়েছে তোমার? আসলে অন্ধকার খুব ভয় লাগে আমার। থেমে থেমে বলে রিক্তা, তোরা কি সারা রাত এভাবে বাতি জ্বালিয়ে রাখবো নাকি? বিরক্তি ভাব নিয়ে বলে শিশির। পাগলামি করো না তো, লাইট জ্বালিয়ে ঘুম আসে না আমার। রিক্তা কিছু না বলে মাঝখানে কোল বালিশটা ঠিক করে অপর পাশ হয়ে শুয়ে যায়। সারাদিনের ক্লান্তিতে চোখ বুঝতেই ঘুমের রাজা ভর করে চোখের পাতায়। শিশির পড়েছে মহা জ্বালায়। কোথায় স্বপ্ন দেখেছিলাম একটা মিষ্টি বউয়ের, কিন্তু ভাগ্য জুটল এই রাক্ষসী। ধুর, ভাল লাগে না এসব ভাবছে, আর মনে মনে মাকে প্রচুর বকা দিচ্ছে। কেন এই ইডিয়েটকে আমার গলায় ঝুলিয়ে দিলেন ওনারা? কেন রাত তখন 3:15? শিশিরের ঘুম আসছে না কিছুতেই, এপাশ ওপাশ করেই যাচ্ছে শুধু। কিছুক্ষণ পর খেয়াল করে রিক্তা গভীর ঘুমে আচ্ছন্ন। সুযোগ বুঝে আস্তে করে লাইট অফ করে দেয় শিশির। তারপর আরাম করে ঘুমিয়ে পড়ে। সকালে শিশিরের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে রিক্তা নেই। রিক্তা যেখানে ঘুমিয়েছিল সেই জায়গাটা একদম পরিপাটি। কালকেই বিয়ে করলাম, আজকেই বউ গায়েব। কি করে হলো? বিয়েটা স্বপ্ন ছিল না তো? শিশির 2 হাত মাথায় নিচে রেখে চিত হয়ে শুয়ে ভাবছে এসব। হঠাৎ ওয়াশরুমের দরজার আওয়াজে ঘোর কাটে শিশিরের। শিশির তাকাতেই দেখে নীল পাড়ের লাল টুকটুকে শাড়ি পরে কুচি ঠিক করতে করতে রিক্তা বের হয়ে ওয়াশরুম থেকে। শিশির শোয়া থেকে উঠে বসে, মাতাল করা দৃষ্টিতে তাকিয়ে আছে রিক্তার দিকে। রিক্তা বেশ বিরক্ত হচ্ছে, সে শাড়ি ঠিক করতে ব্যস্ত। শিশির ধীরে ধীরে রিক্তার দিকে এগোতে থাকে। রিক্তার ঢোক গিলে, দেখুন সামনে এগোবেন না একদম। থেমে বলে রিক্তা। রিক্তার কথা আওয়াজটা শিশিরের কান অবধি পৌঁছায়নি। রিক্তা 1 পা 2 পা করে পিছনে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। শিশির আনমনা হয়ে এক হাতে রিক্তার কোমর জড়িয়ে অন্য হাত দিয়ে কপাল গালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিচ্ছে খুব যত্ন করে। শিশির মাতাল হয়ে ধীরে ধীরে রিক্তার ওষ্ঠদ্বয়ের কাছে নিজের ওষ্ঠ নিয়ে যাচ্ছে। শিশিরের স্পর্শে রিক্তা জমে বরফ। মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না ওর। শিশির আর একটু কাছে টেনে নিতেই রিক্তা কেঁপে ওঠে, হাত লাফাচ্ছে, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। রিক্তা হুট করে শিশিরকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। শিশির রাগে লাল হয়ে যায়, চোখ দিয়ে যেন আগুন বের হবে। রাগ কন্ট্রোল করে রিক্তাকে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দেয় রিক্তা। ভয়ে ছিটকে ওঠে। রিক্তা নিচে গিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে শাড়িকে নাস্তা বানাতে দেখে দূরত্ব এগিয়ে গেল। আসসালামু আলাইকুম। রিক্তা তখন, মা নতুন জায়গায় ঘুম কেমন হয়েছে? চেয়ারটি ভালো হয়েছে,
আঙ্কেল কোথায়? ওই মেয়ে আন্টি আঙ্কেল কি? হ্যাঁ, আগে যা টাকা রেখেছ, কিন্তু এখন থেকে মা বাবা ডাকবে, বুঝেছ? শক্ত গলায় বলল আফিয়া বেগম। রিক্তা হঠাৎ ভরকে যায়। সরি সরি আন্টি, মানে আম্মু হু হু করে হেসে উঠল আফিয়া বেগম। রিক্তা একটু লজ্জা পেল। আমাকেও একটা কাজ দিন। মা আফিয়া বেগম মুচকি হেসে রিক্তার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলে, যাও শিশিরকে কফিটা দিয়ে আসো। সকালে কফি না পেলে চেঁচামেচি শুরু করে দিবে আবার। ছেলেটার অভ্যাস বড্ড খারাপ হয়েছে। রিক্তা মুচকি হাসে। কফি নিয়ে দরজার সামনে যেতেই রিক্তা থেমে যায় হঠাৎ। একটা দুষ্ট বুদ্ধি খেলে যায় রিক্তার মাথায়। শুনেছি এত খেলে নাকি ভালোবাসা বাড়ে, কিন্তু আমাদের মধ্যে তো এখনো ভালোবাসার ফুল ফোটেনি। থাক, এক চুমুক খেয়ে দেখি, ভালোবাসা না বাড়লেও জন্ম তো নিতে পারে। হিহি করে দরজার সামনে দাঁড়িয়ে একটা জোরে শ্বাস নিয়ে রুমে ঢুকে। রুমে পা রাখতেই চিৎকার দিয়ে চোখে হাত দিয়ে পিছনে ঘুরে যায় রিক্তা। শিশির অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, চোখ বড় বড় করে তাকায় রিক্তার দিকে। ইডিয়েট, কথায় কথায় এভাবে চিল্লাও কেন? তাতে দাঁত চেপে বলে শিশির। রিক্তা এখনো চোখে হাত দিয়ে পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে। মিনমিনিয়ে বলে, আপনি খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? সি সি, ওই একদম চুপ। আমার রুমে আমি যেভাবে ইচ্ছে থাকবো, তাতে তোমার কি? হ্যাঁ, এতই যখন লজ্জা, তবে দরজার নক করে আসনি কেন? আজব। কথাগুলো বলতে বলতে শিশির কালো রঙের পাতলা একটা টি শার্ট পরে নেয়। এই রুম এখন আমার, আপনার এখার নয়। ঝগড়াটে বান্দর কি বললেন? শিশিরের দিকে ঘুরে এক হাত কোমরে রেখে বলে, অন্য হাতে কফির মগ। যা শুনেছে তাই বলেছি, কফি দাও। কিন্তু হাত এগিয়ে দিয়ে বলে। রিক্তা হাত এগিয়ে কফির মগ শিশিরের হাতে দিয়ে প্রশ্ন করে, আপনি এমন কেন? কেমন? ভ্রু কুঁচকে বলে শিশির। কেমন যেন ডান হাত গালে রেখে ভাবনার জগতে গিয়ে বলে রিক্তা, তোমার মাথা। যাও আম্মুকে সাহায্য করো নাস্তা বানাতে। খাটে বসতে বসতে বলল শিশির। এক হাতে বই আর অন্য হাতে কফির মগ নিয়ে বসে আছে শিশির। রিক্তা চলে যাচ্ছিল, আবার কি যেন মনে করে পিছনে তাকালো। মুগ্ধ নয়নে শিশির দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না। কালো টি শার্টে অন্যরকম ভালো লাগছে শিশিরকে। বাবরিকাটা চুল, ফর্সা গায়ের রং, মায়াবী চেহারা, খোঁচা খোঁচা দাড়িতে অদ্ভুত সুন্দর লাগছে শিশিরকে। চোখ ফেরাতে পারছে না রিক্তা। এতক্ষণে শিশিরের চোখ পড়ল রিক্তার দিকে। শিশির চমকে উঠল রিক্তার চাহনি দেখে। বই বালিশের উপর রেখে আর কফির মগটা পাশে থাকা চেয়ারের উপর রেখে আগলাতে লাগলো রিক্তার দিকে। সামনে গিয়ে রিক্তার ডান গালে একটা চুমু দিল। রিক্তা হঠাৎ ছিটকে পড়ল। শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছে আর হাসছে। আহ, আপনি একটা লুচ্চর বস্তা। চোখ বড় করে বলে রিক্তা। লুচ্ছ যদি আমি হই, তবে তুমি কেন এতক্ষণ লুচ্ছির মতো চাহনি নিয়ে দেখছিলে আমায়? চাপা হেসে বলে শিশির। বলেই শিশির খাটে গিয়ে পায়ের উপর পা দিয়ে বসে। রিক্তা রেগে যায়, হনহনিয়ে এগিয়ে যায় শিশিরের দিকে। শিশিরকে কিছু বলবে এমন সময় দরজার বাহিরে থেকে এক সার্ভেন্ট ছোট সাহেব বলে ডাক দিল নাস্তা করার জন্য নিচে যেতে। শিশির এবার জোরে জোরে হাসতে হাসতে নিচে চলে গেল। আর রিক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে লাল নীল হচ্ছে। তোর তুই লুচ্ছা, তোর বউ লুচ্ছা। দেখ বউ তো আমি, তোর গফ লুচ্ছা আয়ো। ওহ, এই লুচ্চাটার গফও আছে, থাকবেই বা না কেন? লন্ডন কি টঙ্গি, মেয়ের অভাব আছে নাকি? আজকেই আম্মু আব্বুকে বলবো। না না, আম্মু আব্বুকে বলার ভয় দেখাবো, হিহি। নিজে নিজে কোমরে হাত রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব বিড়বিড় করতেছিল। আবার সার্ভেন্ট এসে ডাক দিল নিচে যাই নাস্তা করতে।
নাস্তার টেবিলে বসে চুপচাপ নাস্তা করা শুরু করে সবাই। শিশিরের বাবা নুরুল ইসলাম রুটি মুখে দিতে দিতে বলে, মা রিক্তা, নতুন জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? না আব্বু, আলহামদুলিল্লাহ, যেমন পরিবার চেয়েছি ঠিক তেমন একটা মিষ্টি পরিবার পেয়েছি। একটা মেয়ে এর চেয়ে বেশি আর কি বা চায়? রিক্তার কথাগুলো শুনে নুরুল ইসলাম এর মন ভরে গেছে। তিনি মুচকি হাসলেন। বৌমা পেয়েছি, তবে মনের মতো। ডায়েল পেয়েছে, নিজের স্বামীকেও এখনো আপন করে নিতে পারেনি। এখন ঢং করা হচ্ছে আব্বু আম্মুর সামনে, নাটক বাস। শিশির তৈরি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। রিক্তা এসে উকি মারে। শিশির আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই পড়তেছিল। রিক্তা এসে পা ঝুলিয়ে খাটে বসে আছে আস্তে করে। শিশুর কিছু বলছে না দেখে নিজেই বলে, লন্ডন আপনার কয়টা গফ আছে বলে দিব আব্বু আম্মুকে আমি। শিশির চোখ বড় বড় করে তাকায় রিক্তার দিকে। রিক্তা বসা থেকে উঠে দৌড়ে লাগাতেই শিশির এক টানে রিক্তাকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নেয়। রিক্তা ছটফট করছে, কিন্তু কিছুতেই শিশিরের শক্তির সাথে পেরে উঠছে না। শিশির আরও শক্ত করে ধরে রিক্তাকে। এক হাতে কোমর জড়িয়ে অন্য হাতে ওর দুই হাত শক্ত করে ধরে রেখেছে। হাতে বেশ ব্যথা হচ্ছে। রিক্তা, দেখুন, ভালো হবে না কিন্তু, ছাড়ুন আমায়, কিছুটা থেমে থেমে বলে রিক্তা। কেন ছাড়বো? অধিকার আছে আমার। কানে কানে ফিস ফিস করে বলে, আমি চিৎকার করব, কিন্তু এটা ছাড়া আর কি পারো? রিক্তা চুপ হয়ে যায়। কোনো গার্লফ্রেন্ডের কথা বলছো যেন তুমি? রিক্তাকে ছেড়ে দিয়ে শার্টের কলার ঠিক করতে করতে বলেন শিশির, আমি এমনি দুষ্টুমি করে বলেছিলাম, মাথা নিচু করে বলে রিক্তা। শিশির হাসে আর বলে, আমার কিন্তু অনেক গফ আছে, কিন্তু তুমি কার কথা বলতেছো বুঝলাম না আমি। চুল আঁচড়াতে আঁচড়াতে বলে শিশির। রিক্তার চোখ রসগোল্লার মতো গোল গোল হয়ে গেছে। মনে হচ্ছে এখন টপকে নিচে পড়ে যাবে। কথাটি শুনে বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। নিজেকে স্বাভাবিক করে বলে রিক্তা, সত্যি কি এতগুলো গার্লফ্রেন্ড আছে আপনার? ছলছল চোখের শিশিরের দিকে তাকিয়ে বলে। শিশির আয়না থেকে মুখ ঘুরিয়ে বলে, তো মিথ্যা বলবো কেন? তো আমাকে কেন বিয়ে করেছেন? রাগান্বিত স্বরে বলে, আমার একটা পার্সোনাল কাজের লোক লাগবে। তাই শিশির মুখ টিপে হাসে। খেয়াল করেনি রিক্তা। শিশির সোফায় বসে পায়ে জুতা পরতে পরতে আর চোখে তাকায় রিক্তার দিকে। রোবট হয়ে দাঁড়িয়ে আছে রিক্তা। শিশির বেশ মজা পাচ্ছে। এই বিয়েই তো মানো না, তবে আমার গার্লফ্রেন্ডের কথা শুনে রোবট হয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। নিজের দিক থেকে মাথা তুলে বলে শিশির। কিছু বললেন না রিক্তা, শুধু এক নজর শিশিরের দিকে তাকিয়ে বারান্দায় চলে যায়। শিশির নিচে আসতেই আফিয়া বেগম জানতে চায় সে কোথায় যাচ্ছে। শিশির অফিসে যাচ্ছে বলতেই রেগে যান আফিয়া বেগম, কারণ বিয়ের জন্য 1 মাসের ছুটি দিয়েছে শিশিরকে তার বাবা নুরুল ইসলাম। আজ বিকেলে বৌমাকে নিয়ে ওদের বাসায় যাবি, আর আজ রাতটা ওখানেই থাকবি, ককস কণ্ঠে বলে আফিয়া বেগম। কিন্তু মা, কোনো কিন্তু না, যাবি মানে যাবি। এই 1 মাস অফিসের ধারে কাছেও যাবি না তুই। কথাগুলো বলে হনহনিয়ে হেঁটে নিজের রুমের দিকে চলে যায় আফিয়া বেগম। শিশির কিছুক্ষণ মুখ গোড়মোড় করে দাঁড়িয়ে থেকে আবার নিজের রুমের দিকে পা বাড়ায়। কিন্তু ধুর, ভাল লাগে না কিছু। বিয়ে করে যে কেন জেনখালায় বন্দি হলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর এসব বিড়বিড় করছে। রিক্তা বারান্দায় গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আজ আকাশটা ভীষণ মেঘলা, থেমে থেমে আছে। মেঘগুলো ঝিরঝিরি বাতাসে গায়ের লোম কাড়া হয়ে যাচ্ছে। বিয়ের পর স্বামীর সাথে বৈধ প্রেম করব, এই স্বপ্ন দেখা কি আমার খুব বড় অপরাধ? তবে কেন ওনার জীবনে এত মেয়ের চলাচল?
এই নীল পাড়ের লাল শাড়িটা তো আমি ওনাকেই মুগ্ধ করতে পেরেছি, কোনো পরপুরুষের জন্য নয়। তবে কেন আমার দুষ্টুমিকে উনি সত্যি করে দিলেন? আমি তো চেয়েছিলাম ধীরে ধীরে ওনাকে আমার মায়ায় বন্দি করতে। তবে কেন উনি আমার ইচ্ছাগুলোর ডানা কেটে আকাশ থেকে মাটিতে ফেলে দিলেন? কথাগুলো বলে একটা দীর্ঘ শ্বাস ফেলে রিক্তা। মনটা ভীষণভাবে ভেঙে গেছে রিক্তা। হঠাৎ কিছু একটার আওয়াজ শুনে রুমের দিকে পা বাড়ায়। রুমে গিয়ে দেখে আয়নার সামনে রাখা টুলটা পড়ে আছে ফ্লোরে। শিশির মাথায় হাত দিয়ে নিচের দিকে ঝুঁকে আছে। রিক্তা শিশিরকে দেখে রুম থেকে চলে যাচ্ছিল। রিক্তা দরজা অবধি যেতেই শিশির ওর দিকে না তাকিয়ে বলে, আর এক পাও সামনে এগোবে না। রিক্তা থেমে যায়। রিক্তা শিশিরের দিকে ঘুরে দেখে শিশিরের চোখ লাল হয়ে আছে বেশ। ভরকে যায় রিক্তা। শিশির বসা থেকে উঠে রিক্তার দিকে পা বাড়াতে রিক্তা ভয় পেয়ে যায়, কারণ পিছনে দেয়াল আর সামনে শিশির। শিশির ধীরে ধীরে রিক্তার খুব কাছে চলে যায়। দুজনের নিঃশ্বাস যেন মিশে যাচ্ছে। রিক্তা কেঁপে কেঁপে উঠছে বারবার। রিক্তা কিছু বুঝে ওঠার আগেই শিশির রিক্তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রিক্তা বেশ নড়াচড়া করতেছে, কিন্তু শিশির পাত্তা দিচ্ছে না। নিজের কাজে ব্যস্ত সে। প্রায় 10 মিনিট পর শিশির রিক্তাকে ছেড়ে দিয়ে তাকায় রিক্তার চোখের দিকে। রিক্তার চোখে পানি চিকচিক করছে। চোখ এড়ালো না শিশিরের। সরি বলবো না, কারণ এটা আমার অধিকার। রিক্তার দুগালে হাত রেখে বলে শিশির। রিক্তা চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। শিশির বিছানায় গিয়ে পা নিচে রেখে খাটে শুয়ে পড়ে মাথার নিচে। দুহাত রেখে চোখ বন্ধ করে। আপনার এতগুলো গোফ থাকতে আমার কাছে আসেন কেন? অভিমানের সুরে বলে রিক্তা। কারণ তোমার ঠোঁটের স্বাদ ওদের ঠোঁটে নেই গো বউ। চোখ খুলে চাপা হেসে বলে শিশির। ছি, মারাত্মক লুচ্চা আপনি। সত্যি বলছি বউ, তোমার ঠোঁটে জাদু আছে। বারবার আমায় টানে কাছে। রিক্তা কিছু না বলে ঠোঁট উল্টিয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসো কাউকে? শোয়া থেকে উঠতে উঠতে বলে শিশির। রিক্তা চিন্তায় পড়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। রিক্তা মিথ্যা বলতে চায় না, তবুও বলে হ্যাঁ ভালোবাসি আমি। কেউ একজনকে। শিশির হ্যাঁ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিক্তার মুখে হ্যাঁ শুনে মাথায় রক্ত উঠে যায় শিশিরের। তো এখানে কি করেছো? যাও আমার সামনে থেকে। যাব না, যাও বলছি। পরে থাকা টুলটা লাথি মেরে চিৎকার করে বলে ওঠে শিশির। ভরকে যায় রিক্তা। একদরে বের হয়ে যায় রুম থেকে। কিন্তু এখন যাবে কোথায়? আগে অনেকবার আসা হলেও ঘুরে দেখা হয়নি বাসাটা। কিন্তু থাক, একা একাই ঘুরে দেখি আমি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটা গাইতে গাইতে এদিকে সেদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে। এ কারণেই বাসরাতে এমন আচরণ করেছে রিক্তা। যদি অন্য কাউকে ভালোবেসেই থাকে তবে আমার জীবন কেন নষ্ট করছে সে? ও বিয়েটা না করে পালিয়েও তো যেতে পারত। শুধু শুধু ভিলেন বানিয়ে আমাকেই কেন মাঝখানে টেনে আনলো? ছেড়ে দেব না তোমায় রিক্তা ইসলাম। আমার অধিকার আমি ঠিক আদায় করে নিব। এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে যায় শিশির। রিক্তা অন্য মনস্ক হয়ে এদিকে সেদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে ঠাস করে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। আহ, আমার কোমর ভেঙে গেল রে। ওই কোন বাঁদর রে? চোখ কি হাতে নিয়ে হাঁটিস নাকি? কচ্ছপ কোথাকার। কথাটি বলেই সামনে তাকাতেই দেখে রিক্তা মুখ তুলে তাকাতেই দেখে সামনে কোনো মানুষ নেই। ও একটা পিলারের সাথে ধাক্কা খেয়েছে। নিজের উপর হাসি হাঁটছে এই মুহূর্তে তার। রিক্তা ঘুরিয়ে পুরো বাড়ি দেখে শেষ করলো। এবার ছাদে যাওয়ার পালা। ছাদের দিকে পা বাড়ালো রিক্তা। ছাদের এক কোণে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে।
ছাদে অনেক ধরনের ফুল গাছও আছে, কিন্তু ছাদের ডান পাশের সূর্যমুখী ফুল গাছটা মন কেড়ে নিল রিক্তার। কারণ রিক্তা সূর্যমুখী ফুল বেশ পছন্দ করে। সে ধীর পায়ে ফুল গাছটার দিকে এগোতে থাকলো। ফুল গাছের একদম কাছে গিয়ে ফুলের দিকে হাত বাড়াতেই কেউ বলে উঠল, আমার ফুল গাছের দিকে হাত বাড়ানো তো দূরের কথা, নজরও দিবে না। রিক্তা হকচকিয়ে পিছনে তাকাতেই দেখে কাছি হাতে দাঁড়িয়ে আছে শিশির। রিক্তা তো দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল। সরো সামনে থেকে, গাছের অতিরিক্ত পাতা পরিষ্কার করতে হবে, শক্ত গলায় বলল শিশির। কিন্তু রিক্তা মিটমিট করে চোখ খুলে সেখান থেকে সরে অন্য পাশে দাঁড়িয়ে যায়। শিশির কাজ করতেছে আর রিক্তা এক নজরে দর্শন করতেছে। শিশির রিক্তার দিকে না তাকিয়ে বলে, এখন কি গিলে খাবে নাকি আমায়? ইচ্ছে তো করছে আনমনা হয়ে বলে রিক্তা, তবে চলো এখনই মারাত্মক কিছু হয়ে যাক। রিক্তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে শিশির। রিক্তা বেশ লজ্জা পায়। কিছুক্ষণ চুপ থেকে হুট করে বলে ওঠে, আমাকে একটু ফুল দিন, আমার খুব ভালো লাগে সূর্যমুখী ফুল। না, দেওয়া যাবে না। এই ফুল তোমায় কেন? কারণ তুমি যদি আমার গাছের ফুল নিয়ে তোমার এক্সকে দাও। রিক্তা অবাক হয়, প্রথমে বুঝতেই পারেনি শিশির কথার ভাস। এক্স কিসের এক্স? ওই যে তোমার আশিক, যাকে তুমি ভালোবাসো, ও এক্স কেমনে হলো? যেমনে আমি বর্তমান হয়েছি, চোখ টিপ মেরে বলে শিশির। রিক্তা ভেংসি কেটে সেখান থেকে চলে যেতে নিল। শিশির ডাক দেয় আর বলে, মাটির বস্তা থেকে কিছু মাটি আনতে। কেন? নতুন গাছ লাগাবো। এখানে তো দেখি সব আছে। হ্যাঁ সব আছে, শুধু মাটি নেই। যাও নিয়ে আসো। কোথাকার রাজা সাহেব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম করবে আর আমি শুনবো সব। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো রিক্তা? কি হলো? যাও, ভ্রকুসকে বলে শিশির। পারবো না আমি কাজের লোক নই। সার্ভেন্টদেরকে ডাকুন আপনি। শাড়ির আঁচল ঘুরাতে ঘুরাতে বলে রিক্তা। এত ভুলুলক্কর কেন তুমি? মানে চোখ বড় করে বলে রিক্তা, মানে সকলেই তো বলেছিলাম পার্সোনাল কাজের লোক লাগবে বলেই বিয়ে করেছি তোমায়। কিন্তু বাঁকা হেসে বলে শিশির, বয়ে গেছে আমার আপনার পার্সোনাল কাজের লোক হতে। মুখ ভেংচিয়ে বলে রিক্তা, আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। বউ, ফ্রিজে থাকলে গিয়ে খেয়ে নিন। গাদি বউ, আমার যে সকালে সেই মিষ্টিটা খেতে ইচ্ছে করছে। চোখ টিপ মেরে বাঁকা হেসে বলে শিশির। কিন্তু রিক্তা ঢোক গিলে আর আমতা আমতা করে বলে, আমি আনছি তো মাটি, আনছি। ভয়ে ভয়ে বলে রিক্তা। রিক্তা শাড়ির আঁচল কোমরে গুজে নেয়, খোলা চুলগুলো খোপা করে নেয়, হাত দিয়ে পেঁচিয়ে, কারণ ছাদে তো কাকটা পাবে না। শিশির রিক্তার কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। এই নিন মাটি। উফ কি গরম, ঘেমে একাকার আমি। মাটিগুলো নিচে রেখে হাতের উল্টো পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছতে মুছতে বলে রিক্তা। শেষের মাথা তুলে রিক্তার দিকে তাকাতেই অবাক হয়ে যায়। সে হাসতে হাসতে পেট ধরে বসে পড়েছে সেখানে। এই যে টুনির জামাই, আপনার বউ কি পালিয়ে গেছে? এভাবে কুটকুট করে হাসছেন কেন? ভেবা চাকা খেয়ে যায় শিশির। সে দাঁড়িয়ে বলে, কুটকুট কি? আর বউ পালালে কোনো পুরুষটা এভাবে হাসে? কুটকুট কি আপনি জানেন? বোকার মতো ফেস হয়ে বলে রিক্তা। যে শব্দের কোনো অর্থ নেই সেটা জানবো কিভাবে? শক্ত গলায় বলে শিশির। আমি নিচে যাচ্ছি, গোসল করতে হবে। সকালে তো দেখলাম গোসল করেছো, আর এভাবে যাবে নিচে? কেউ দেখলে ঝোকার বলবে তোমায়। রিক্তা বিরক্তি ভাব নিয়ে বলে, এই কেন ঝোকার বলবে? তোমার মুখে মাটি লেগে আছে। এটা বলেই মুখ চেপে হাসতে লাগলো শিশির। রিক্তা রাগ করে নিচে চলে যেতে নিল। শিশির ডাক দেয়,
এই টুনি, কে টুনি? চোখ বড় বড় করে বলে রিক্তা। কে আবার? তুমি তো টুনি। দেখুন এখনো তো দেখালো না। অসভ্য! টুনির মা, তোমার টুনি কিছুই দেখালো না। গানের সব ধরেছে। শিশির রিক্তা রাখে ফুসতে ফুসতে দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরে রিক্তার গায়ে লেগে থাকা সব কড়া মাটি শিশিরের গায়ে লাগিয়ে দিল। শিশিরের রীতিমতো অবাক, এ কেমন জলাদ্দি বোম। শিশির রিক্তার দুই বাহু চেপে ধরে তাকে নিজে থেকে ছাড়িয়ে দাঁড় করায়। রিক্তা আবারও শিশিরের দুই গাল ধরে কপালে কপাল ঠেকিয়ে শিশিরের কপালেও লাগিয়ে দেয় মাটি। হাত থেকে মুখে মাটি লেগে কেমন বৃষ্টি হয়ে আসে মুখটা। ইতিমধ্যেই খোসা খোসা দাড়িতে মাটি ঢুকে চুলকানি শুরু হয়ে গিয়েছে। শিশিরের কি পাগলামি করছো এসব? দাঁতে দাঁত চেপে বলে শিশির। রিক্তা কিছু না বলে শিশিরের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। এই কাদামাটিও মুখটা অদ্ভুত মায়াবী রিক্তার কাছে। শিশির ধাক্কা দিয়ে রিক্তাকে ধরে সরিয়ে দিতেই রিক্তা ঘোর কাটে। এতক্ষণ কেমন যেন এক ঘোরের মধ্যে ছিল রিক্তা। রিক্তা হাত দিয়েই যতই নিজের মুখের মাটিগুলো মুছতে চায় ততই আরো লেপ্টে যায়। শিশির কাছে দেওয়ার জন্য পানি এনেছে, যা রিক্তার নজরে পড়েনি। কিন্তু শিশির বিরক্তি ভাব নিয়ে এক নজর তাকায় রিক্তার দিকে, তারপর পাশে রাখা বালতির পানি দিয়ে মুখটা ধুয়ে নেয়। রিক্তা তাকিয়ে আছে হা হয়ে। ইস, কি বোকা আমি! এতক্ষণ এই পানি খেয়াল করলাম না। চাই আমি মুখটা ধুয়ে নিই, তারপর নিচে যাব। এটা বলেই রিক্তা পানির বালতির দিকে পা বাড়াতেই শিশির রিক্তার হাত ধরে ফেলে আর বাঁকা হেসে বলে, না শোনা বউ, তোমার তো এখন মুখ ধোয়া চলবে না। তোমার তো আরো অনেক কাজ বাকি আছে। কি কাজ? কিছুটা থেমে থেমে বলে রিক্তা। চিন্তায় পড়ে গেল রিক্তা। কি জানি আবার কি কাজ করায়। ছাদে রোদও চলে আসছে, এখন রোদের তাপে পুড়ে যাবে মনে হচ্ছে রিক্তা। শিশির রিক্তার উত্তর না দিয়ে তাকিয়ে আছে রিক্তার চোখের দিকে। এই দুই চোখে যেন নেশা আছে, তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না। শিশিরকে আনমনা হয়ে থাকতে দেখে রিক্তা পালানোর বুদ্ধি করল। যেই রিক্তা দৌড় লাগাবে হাতে হালকা টান অনুভব করলো, কারণ শিশির আনমনা হয়ে থাকলেও হাত কিন্তু বেশ শক্ত করে ধরে রেখেছে। প্লিজ যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে এইভাবে। কিন্তু করুণ সুরে বলে রিক্তাকে, দেখুক, বলছি না অনেক কাজ বাকি আছে তোমার। কিছুটা রেগে বলে শিশির, কি কাজ বলুন, আর যেতে দিন, ফটফট করে বলে দিল রিক্তা। শিশির বাঁকা হেসে বলে, এত সহজে তো যেতে দিব না, শাস্তি তো তোমায় পেতেই হবে। ভয়ে রিক্তার বুকটা কেঁপে উঠল। না জানি কি অদ্ভুত শাস্তি দেয় আবার এই বজ্জাতটা।